মায়াদ্বীপ, সুনীল গঙ্গোপাধ্যায়। ছেলেবেলায় আমরা মামাবাড়ি যেতাম নৌকায় চেপে। কী যে ভালো লাগতো! গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের। জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে। তাতে অনেক স্বপ্ন দেখা যায়। আমাদের মামাবাড়িতে অবশ্য নৌকায় ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায়ও ছিল না। রাস্তা টাস্তা জলেই ডুবে থাকতো প্রায় সারা বছর। তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা। আমাদের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ। সে নদীটা ছোট, কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সব সময় অনেক নৌকার ভিড়। আমাদের নিজেদের নৌকাটা ছোট। সেই নৌকায় চেপে আমরা স্কুলে যেতাম। সে নৌকায় বড় নদীতে যাওয়া যায় না। তাই আমাদের জন্য মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকা, তাতে হলুদ রঙের পাল। সে নৌকায় 3 জন মাঝির মধ্যে হেড মাঝির নাম নাদের আলী। সে কত রকমের গল্প শোনাতো আমাদের। ছোট নদীটা খানিক দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে। সে নদীটার নামও খুব মিষ্টি, বাতাসি। খুব একটা বড় নয়, দুদিকের পাড় দেখা যায়। কত রকমের মানুষ, কত পুরনো গাছ আর মন্দির, মসজিদ, জমিদারদের বাড়ি। এক জায়গায় শ্মশান, সেখানেও ঘাট বাঁধানো। এই বাতাসি নদী আবার খানিকটা পরে আরও বড় একটা নদীতে এসে পড়ত। সে নদীর নাম পিংলা। কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম। এই পিংলা নদীতে দেখা যেত শুশুক, ইংরেজিতে যাদের বলে ডলফিন। হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে, অনেকটা যেন মানুষের মতন। খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিচে নিশ্চয়ই অনেক মানুষ থাকে। একটু বড় হয়ে শুশুক চিনতে শিখেছি। আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে, কখন শুশুক দেখা যাবে। দেখলেই চেঁচিয়ে উঠি, কে কটা দেখলাম তাই গুনি। এই নিয়ে প্রতিযোগিতা হতো। প্রত্যেকবারেই জিতে যেত আমার ছোট কাকা। আমি 5টা শুশুক দেখলে ছোট কাকা দেখতো 11টা। কিন্তু ছোট কাকার কথাই আমাদের সব সময় সন্দেহ থেকে যেত। আমি ডান দিকে তাকিয়ে আছি, ছোট কাকা বাঁ দিকে আঙুল তুলে বলে, ওই যে একটা। আমি সেদিকে ফিরে আর দেখতে পাই না। সব সময় কম দেখতে পান মা। আমরা চেঁচিয়ে উঠলেই মা বলেন, কই রে, যা, চশমাটা কোথায় গেল? মা চশমা পরা পর্যন্ত কি শুশুকরা জলের উপর মাথা তুলে বসে থাকবে? সেবারে মা কোনো ক্রমে দেখতে পেল একটা মাত্র। পিংলা নদী দিয়ে ঘণ্টাখানেক নৌকা বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ। নদীর মধ্যেও যে দ্বীপ আছে তা অনেকেই জানে না। এখানে নদী দুভাগ হয়ে গেছে, দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে। সে দ্বীপে কোনো বাড়িঘর নেই, তবে অনেক গাছ আছে। খুব বড় গাছ নয়, ঝোপের মধ্যে একটা শুধু বড় শিমুল গাছ, অনেক দূর থেকে দেখা যায়। আমি নাদের আলীকে জিজ্ঞেস করেছিলাম, নাদের দাদা, ওই দ্বীপটার নাম কি? নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় তার ঠোঁটে হাসি লেগেই থাকে। সে বলল, এমনিতে তো কিছু নাম নাই, তবে আমরা বলি মায়াদ্বীপ। ছোট কাকা বলল, ভালো নাম দিয়েছ, মায়াদ্বীপই বটে। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। সে কথা শুনে আমার প্রথমে মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি? তা অবশ্য নয়,
যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায়। আমি জিজ্ঞেস করলাম, জলে ডুবে যায়? এত যে গাছ রয়েছে সেগুলোর কি হয়? নাদের আলী বলল, এইসব গাছ পানির মধ্যেও অনেক দিন বেঁচে থাকে। দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে। ছোট কাকা বলল, শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা। তখন তো দুদিকে নদী এক হয়ে যায়, শুধু যেন মাঝ নদীতে দাঁড়িয়ে থাকে একটা লম্বা গাছ। আমার খুব ইচ্ছে করতো একবার সেই দ্বীপটায় নামতে। পুরো দ্বীপটাই যেন একটা বাগান। সরু কাকা বলল, না না, ওখানে নামা যাবে না, প্রচুর সাপ একেবারে কিলবিল করছে। কথাটা আমার বিশ্বাস হলো না। নাদের আলীকে জিজ্ঞেস করলাম, সত্যিই ওখানে সাপ আছে? নাদের আলী বলল, সে দুটো একটা থাকতে পারে, কিন্তু ও দ্বীপে পা দিতে নাই। মায়াদ্বীপে ওনারা থাকেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওনারা মানে কারা? সে কথার উত্তর না দিয়ে নাদের আলী দুদিকে মাথা দোলালো। তারপর হঠাৎ দাঁড় বাইয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোট 7টা সুযোগ আর একটা কুমির। আরও খানিক পরে এলো মায়াদ্বীপ। এই দ্বীপের কাছে এলেই পৌঁছে যায়, আর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মামাবাড়ি। সেবারে অনেক ফুল ফুটেছে, এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি। ছোট কাকা আরও সুযোগ খুঁজছে। আমি তাকিয়ে আছি দ্বীপটার দিকে। হঠাৎ চমকে উঠে বললাম, ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে। ছোট কাকা বলল, কোথায় রে? আমি আঙুল তুলে দেখালাম। কয়েকটা ঝোপের পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বড় জোর 13-14 বছর বয়স, ফর্সা রং, কোকড়া চুল। সে ফুল গাছে হাত বুলাচ্ছে, কিন্তু ফুল ছিটছে না। ছোট কাকা বলল, তাই তো, একা একটা মেয়ে ওখানে গেল কি করে? সঙ্গে কেউ নেই? নাদের আলী কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠল, ওদিকে তাকিও না, তাকিও না, চক্ষু বুজে ফেলো। আমি জিজ্ঞেস করলাম, কেন? ওদিকে দেখবো না কেন? নাদের আলী নিজে চোখ বুজিয়ে ফেলল, বলল, ওনাদের দেখতে নাই। অন্য দুজন মাঝিও চোখ বুজে ফেলেছে। ছোট কাকা বলল, বুঝেছি, মারমেড, জলকন্যা। দেখছিস না ও মেয়েটার কোমরের দিকটা দেখা যাচ্ছে না? আমি জিজ্ঞাসা করলাম, মারমেডদের দেখলে কি হয়? ছোট কাকা বলল, আমাদের কিচ্ছু হবে না, তবে ওদের কষ্ট হয়। মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। মা বললেন, তোরা কি দেখছিস? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যা, চশমাটা কোথায় গেল? মা সব সময় চশমা পরে থাকেন না, আর দরকারের সময় চশমা খুঁজে পান না। চোখ বোঝা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটা পার হয়ে গেল। নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম, নাদের দা, ও মেয়েটি কি সত্যিই জলকন্যা? তুমি আগে দেখেছো নাকি? নাদের আলী বলল, আমি তো কখনো দেখি নাই। আমি বললাম, ওই যে একটু আগে দেখলে। নাদের আলী দুদিকে মাথা দুলিয়ে বলল, না তো, আমি কিচ্ছু দেখি নাই। মা বাড়িতে পৌঁছেই আমি রাঙামাসিকে বললাম, জানো আজ কি হয়েছে? আমরা মারমেড দেখেছি, জলকন্যা। রাঙামাসি বললেন, আবার গুল ঝাড়তে শুরু করেছিস? এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না। আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতন অবস্থা। আমি চেঁচিয়ে বললাম,
না, গুল নয়, সত্যি সত্যি মায়াদ্বীপে দেখেছি, ঠিক মানুষের মতো। রাঙামাসি বললেন, মায়াদ্বীপ আবার কি? ওই নদীর মধ্যে বনভাসী দ্বীপটা, ওখানে কোনো মানুষ যায় না, কখন ডুবে যাবে তার ঠিক নেই। আমি বললাম, মানুষ নয়, জলকন্যা, অর্ধেকটা মানুষের মতন। তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো। ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না। ছোট কাকা অম্লান বদনে বলল, দূর, মারপেট বললে কিছু আছে নাকি? আমি কিছুই দেখিনি। নীলু বোধহয় একটা কলা গাছ দেখে ভেবেছে। আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না। মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি, কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমার আর কিছু বলতেই দিল না। আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি। সে একবার আমাদের দিকে তাকিয়েছিল। হীরের টুকরোর মতন জল জলে তার চোখ। ওরকম চোখ মানুষের হয় না। শুনেছি এখন দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই।